ঢাকার সদরঘাটে লঞ্চ থেকে নেমেই হয়রানি আর ভোগান্তির শিকার যাত্রীরা। খোদ পুলিশই করছে চাঁদাবাজি। একটু দেখলাম এই যে মাত্র আপনার হাতে টাকা আছে, টাকা দিয়ে গেল, কেন নিচ্ছেন? ডিউটি করে সরকার তো আপনাদেরকে টাকা দেবে, তাহলে ওদের কাছ থেকে কেন নিচ্ছেন? সরি ভাই, আর নেবো না। ওই জায়গাতে ভিতরে আপনি পুলিশে টাকা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে। এরা পুলিশের পয়সা দিয়ে এই এলাকায় ঢুকে ভাড়া বেশি নেয়। ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস পরিবহন মালিক সমিতি ও ডিএমপির। টার্মিনালে আসলে যে সিরিয়াল পায় সেখানে তাকে আমরা ব্যবস্থা নেওয়ার কিছুটা সুযোগ আছে আমাদের, সেইটা আমরা নেব। অনুসন্ধানের পর যদি দেখি হ্যাঁ এটা সত্য আছে, অবশ্যই সেই সদস্যের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর জলাবদ্ধতার জন্য ঢাকা ওয়াসা দায়ী। নাগরিক সেবা না দিয়ে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত সংস্থাটি, অভিযোগ দক্ষিণের মেয়রের। সুনামগঞ্জের হাওরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। ক্ষতিগ্রস্তদের নতুন তালিকা করে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত জরুরি বৈঠকে। দেশে ম্যালেরিয়া আক্রান্তের ৮০% বেশি পার্বত্য অঞ্চলে। ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ ঘোষণা করতে দুর্গম এলাকায় চিকিৎসা সেবা পৌঁছানোর পরামর্শ। রাজশাহীর কোর্টবাড়ি এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে কয়েকটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সিলেটের স্কলার্স হোম স্কুলে বোমা সদৃশ বস্তু উদ্ধার। এবং মানসিক প্রস্তুতির পাশাপাশি ইংল্যান্ডের কন্ডিশন রপ্ত করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দলগুলোকে হারানো সম্ভব, সংবাদ সম্মেলনে মাশরাফি। ঢাকার সদরঘাটে লঞ্চ থেকে নেমেই গন্তব্যে যেতে নিদারুণ হয়রানি আর ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। দীর্ঘ অপেক্ষার পর বাস কিংবা সিএনজি অটোরিকশা পাওয়া গেলে গুনতে হয় দ্বিগুণেরও বেশি ভাড়া। কারণ অনুসন্ধানে দেখা যায় পুলিশের নামে চাঁদাবাজি, গাড়ির হেলপার ও চালকদের অতিরিক্ত মুনাফার লোভে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে পরিবহন মালিক সমিতি বলছে হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। চাঁদাবাজির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। ফয়সাল মোর্শেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন SM সালাউদ্দিন। নজরুল ভাই, একটু কথা বলি। একটু দেখলাম এই যে মাত্র আপনার হাতে টাকা আছে, টাকা দিয়ে গেল, কেন নিচ্ছেন? ডিউটি করে ডিউটি করে তো সরকার সরকার তো আপনাদেরকে টাকা দেবে, তাহলে ওদের কাছ থেকে কেন নিচ্ছেন? না, পেশা দেয়নি তো, আর কাজ যায়ও না। আমি দেখছেন না, দেখলাম ওখান থেকেও দেখলাম আপনি টাকা নিচ্ছেন, সিএনজির সামনে দাঁড়িয়ে আছেন, টাকা নিচ্ছেন, এখনো আপনার হাতে টাকা দিয়ে গেল, আপনার হাতে এখনো টাকা আছে, কেন নিচ্ছেন? সরি ভাই, আর নেবো না। পরিবহন খাতে পুলিশের চাঁদাবাজির অভিযোগ নতুন নয়। তবে এই পুলিশ সদস্যের মতো এমন স্বীকারোক্তি বা কয়জন দেন? রাজধানীর প্রবেশদ্বার সদরঘাটে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এরকম আরো কিছু দৃশ্য। এবার গল্পটার একটু শুরুতে যাওয়া যাক। রাতে নিস্তব্ধতা ভেঙে হাজারো মানুষ নিয়ে জেগে উঠছে সদরঘাট। দীর্ঘ ভ্রমণ শেষে রাজধানীতে পা রাখেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষজন। এবার গন্তব্যে যাবার পালা। বাক্স পেঁটরা নিয়ে তাই গণপরিবহনে ওঠার চেষ্টা। সমস্যা শুরু সেখানেই। অভিযোগ ছিল ভোরের সদরঘাটে যাত্রী হয়রানি পৌঁছায় চরমে। সত্যতা যাচাইয়ে যাত্রী বেশে বাসে ওঠার চেষ্টা। পুলিশের কাছে কত টাকা দেওয়া লাগছে? 100 টাকা। টাকা কে নেয়? এই কারণে যাত্রীদের কাছ থেকে বেশি নিচ্ছ? আপনারা যেমনটি দেখছিলেন, প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় পা রাখা মানুষগুলোর কাছ থেকে এভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে 10 থেকে 20 টাকা, এমনকি 50 টাকা বেশি পর্যন্ত। কারণ হিসেবে হেল্পাররা বলছেন এখানে গাড়ি ঢোকানোর আগে পুলিশকে অনেক বেশি পরিমাণ টাকা তাদেরকে দিতে হচ্ছে ঘুষ হিসেবে। ওই জায়গাতে ভিতরে আপনি পুলিশে টাকা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে। বেশি নিচ্ছে সকালে এখানে গাড়ি লাগাতে হয়। তবে নৈরাজ্যের শিকার যাত্রীরা বলছেন বাধ্য হয়ে দ্বিগুণেরও বেশি ভাড়ায় যেতে হচ্ছে তাদের। বাস পাইতেছি না, সারাদিন দেখি দাঁড়া থাকা সম্ভব। 30 টাকা বেশি গেলেও টাকা দিকে চাই লাভ হবে না। আমার ওখানে কাজ আছে, এই জন্য যাইতে হবে। এরা পুলিশের পয়সা দিয়ে এই এলাকায় ঢুকে ভাড়া বেশি নেয়। যে জায়গায় 30 টাকা ভাড়া সে জায়গায় 60 টাকা নেয়। আমাদের যাওয়ার দরকার। যদি ভাড়া বেশিও না হয় তাহলে আমাদের কিছু করার নাই। তো মিটারে কেউ যাচ্ছে না, তো এখন কন্টাক্টে যাইতে আমরা বাধ্য।
যদিও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পরিবহন মালিক সমিতি। একটা স্পেশাল সুযোগ নেওয়ার জন্য ওখানে গেছে, কিন্তু এরপর তাকে টার্মিনালে আসতে হবে। টার্মিনালে আসলে যে সিরিয়াল পায় সেখানে তাকে আমরা ব্যবস্থা নেওয়ার কিছুটা সুযোগ আছে আমাদের, সেইটা আমরা নেব। এদিকে পুলিশের কোনো সদস্য চাঁদাবাজিতে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। অনুসন্ধানের পর যদি দেখি হ্যাঁ এটা সত্য আছে, অবশ্যই সেই সদস্যের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। এছাড়া ওই এলাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থায় বাড়তি নজর দেওয়ার কথা জানান তিনি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে ওয়াসা পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। নাগরিক সেবা না দিয়ে হাজার হাজার কোটি টাকার নানা প্রকল্প নিয়ে ব্যস্ত সংস্থাটি, এমন অভিযোগও করেন সাইদ খোকন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় ঢাকা মহানগরীর নানা অব্যবস্থাপনার জন্য 56টি সেবা সংস্থার সমন্বয়হীনতাকে দায়ী করেন তিনি। অল্প বৃষ্টিতেই ঢাকা শহরের অনেক এলাকা ও প্রধান প্রধান সড়ক তলিয়ে যাওয়ার চিত্র প্রতিদিনকার। প্রতি বছরই এ সমস্যা সমাধানের জন্য সেবা সংস্থাগুলো ও সিটি কর্পোরেশন নানা আশ্বাস দিলেও ভোগান্তি থেকে এখনো মুক্তি পাননি নগরবাসী। তবে নগরবাসী এ জলাবদ্ধতার জন্য এতদিন বিভিন্ন সেবা সংস্থা ও সিটি কর্পোরেশনকে দায়ী করলেও মঙ্গলবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে ঢাকা দক্ষিণের মেয়র স্পষ্ট করে বললেন, জলাবদ্ধতার জন্য দায়ী শুধুমাত্র ওয়াসাই এবং ওয়াসা সে দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ বলেও দাবি করেন মেয়র। জলাবদ্ধতা স্ট্রং সুইরেজ ম্যানেজমেন্টের জন্য কমপ্লিটলি রেসপন্সিবল ঢাকা ওয়াসা। আমি নির্বাচিত মেয়র হিসেবে বলতে বাধ্য হচ্ছি, আজকে একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে। ঢাকা ওয়াসা হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত। এই ঢাকা শহরের নর্দমা, এটা ঠিক করতে কি হাজার হাজার কোটি টাকার প্রয়োজন পড়ে? এটা ঠিক করার জন্য ঢাকা ওয়াসার মনোযোগটুকুই যথেষ্ট। স্ট্রং সুয়েজ গুলো একটু পরিষ্কার করে দিলে এটা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়, অথচ তাদের কোনো খবর নাই। এদিকে নগরীর বিভিন্ন এলাকায় ব্যবহার উপযোগী পানি দিতেও ওয়াসা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন সাইদ খোকন। এ সময় এসব ব্যর্থতা মেনে নিয়ে ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে ওয়াসাকে একীভূত করার দাবি জানান তিনি। যেখানে পানি তো নাই সেখানে নাই, যেখানে যায় সেখানে ময়লা দুর্গন্ধযুক্ত পানি যায়। ওয়াসার লোক তাদেরকে যখন বলি, তারা বলে তাদের অর্থের অভাব রয়েছে। হয় ঢাকা ওয়াসাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে একীভূত করতে হবে, নয় ঢাকা ওয়াসার নেতৃত্বের মধ্যে পরিবর্তন আনতে হবে। এই অবস্থা চলতে পারে না। এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। অপচয় হয় বিপুল পরিমাণ অর্থের। বিশ্লেষকরা বলছেন, সব ধরনের প্রকল্প বাস্তবায়নে মনিটরিং বাড়াতে হবে কর্তৃপক্ষকে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, শিগগিরই নির্মাণ উপকরণ যাচাই করতে কেনা হবে স্ক্যানার মেশিন। অন্যদিকে মেগা প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা জানালেন দক্ষিণের মেয়র। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। কখনো অলিগলি, ছোট রাস্তায়, কখনো বা প্রধান সড়কে দীর্ঘ সময় ধরে এসব পাইপ বসানো হয় নগরীর বিভিন্ন এলাকায়। এসব কর্মযজ্ঞে অতিষ্ঠময় হয়ে ওঠে স্বাভাবিক চলাফেরা। দুর্ভোগ পোহাতে হয় সব শ্রেণীর মানুষকে। এক সাইড ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, এখান থেকে গড়ায় ওখানে নিতেছে, ভাঙতেছে। এই দেশ কবে আদৌ সুস্থ হবে কিনা, সেটা আমরা এখনো জানি না। নাগরিক সুবিধা দিতে আগের 24 ইঞ্চি পাইপ সরিয়ে এসব গলিতে বসানো হচ্ছে 42 ইঞ্চি, আর প্রধান সড়কে বসানো হচ্ছে 48 ইঞ্চি ব্যাসের পাইপ। তবে মানসম্পন্ন নির্মাণ উপকরণ না হওয়ায় 10 ফিট মাটির নিচে বসানোর আগেই ভেঙে পড়ছে পাইপগুলো। ভাঙা অংশগুলোর মাধ্যমে দেখা দেয়া নানা রঙের ইটের মিশ্রণই বলে দেয় কতটুকু টেকসই এই উপকরণগুলো। নগর সংশ্লিষ্টরা বলছেন, স্বল্পমেয়াদী পরিকল্পনা আর মনিটরিং না থাকায় দুর্নীতি বন্ধ হচ্ছে না। যথাসম্ভব দুর্নীতিমুক্ত হতে হবে, তা না হলে ওই 1 নম্বর ইটের বদলে 2 নম্বর 3 নম্বর এগুলো আসবে, বা এই জাতীয় নিম্নমানের বা নিম্নতর মানের দ্রব্যাদি জিনিসপত্র দিয়ে কার্য সম্পাদন। যদি আপনার মাঠ পর্যায়ে তদারকি না থাকে, যিনি কন্ট্রাক্টর আছেন তিনি তো বেশি লাভ করতে চাইবেন। সে যত ফাঁকি দেওয়া যেত মাটির নিচে কেউ দেখবে না। আবার যিনি তদারকি করেন তারও ইয়ে হচ্ছে যে তো মাটির নিচে আর কে দেখবে, কাজ হয়ে গেলে তো শেষ।
তবে যথাযথভাবে মান যাচাই করতে শীঘ্রই ফ্যারো স্ক্যানার মেশিন কেনা হবে বলে জানায় ডিএনসিসি। আর স্থায়ী অবকাঠামো নির্মাণে মেগা প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা জানান ঢাকা দক্ষিণ মেয়র। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সাইট থেকে রিজেক্ট করা হচ্ছে, তারপরে যদি দু একটা থেকে থাকে উইল বি ভেরি সিরিয়াস। আমরা ফেরো স্ক্যানার কিনবো, পাইপ বসানোর আগে সবগুলো আমরা স্ক্যান করে বসাবো যে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিইনফোর্সমেন্ট আছে কিনা। আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি কমন ইউটিলিটি ডাক্ট টানেল। এই প্রকল্পটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটা প্রকল্প। এই ব্যাপারে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। প্রকল্পটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে একটা স্থায়ী সমাধান হতে পারে। এছাড়া স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদে নগর সরকারের কোনো বিকল্প নাই। নগরের বিভিন্ন ব্যবস্থাপনায় কাজ করা 22টি সংস্থাকে সমন্বয় না করা গেলে জনদুর্ভোগ কমবে না বলে মনে করেন এই নগরকর্তা। এখন এটা অনগোয়িং চলছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে হাওড়া অঞ্চলে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হাওড়া অঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। শনির হাওর এবং পাকনা হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে সুনামগঞ্জ জেলার 11টি উপজেলায় কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢলের পানিতে বুড়ো ধানের ফসল তলিয়ে যাওয়ার ফলে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাওরের 41 কোটি টাকার মাছ ও হাঁস মরে যায়। এ সময় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বিপাকে পড়ে মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ীরা। তবে নদী ও হাওরের পানি স্বাভাবিক হয়ে যাওয়ার ফলে আজ দুপুর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় মৎস্য বিভাগ। পুষিয়ে নেওয়ার জন্য যেহেতু মাছের একটা ব্যাপক ক্ষতি হয়েছে, সেই জন্য ক্ষতি পুষিয়ে আমরা চিন্তা করছি এই হাওরগুলিতে বা যে সমস্ত বিলগুলিতে মাছের মরক দেখা দিয়েছে সেই বিলগুলিতে আমরা ব্যাপক হারে রুই জাতীয় মাছের পোনা উন্মুক্ত জলাশয়ে বড় সাইজের 5 ইঞ্চি 6 ইঞ্চি এই ধরনের সাইজের মাছের পোনা অবমুক্ত করব, যাতে করে মাছের উৎপাদনটা এটা কাভার করা যায় বা পুষিয়ে নেওয়া যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, সর্বশেষ ক্ষতি নিরূপণ না করা হলেও এই পর্যন্ত 1.5 লক্ষাধিক হেক্টরের জমির ধান পচে গেছে। আমরা আশা করছি আগামী 15 দিনের মধ্যে আমরা টাকায়, চাউলে এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতিটা নিরূপণ করে কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে পারবো। সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওরবাসীর দুঃখ দুর্দশা লাঘবের জন্য আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় 1.5 লাখ ভিজিএফ কার্ড বিতরণ করা হবে। এই কার্ড বিতরণে কোনো ধরনের দুর্নীতি হলে তা কঠোর হস্তে দমন করা হবে। ডিস্ট্রিবিউশনটা হবে অবশ্যই ট্যাগ অফিসারের উপস্থিতিতে। পুলিশকেও বলা হয়েছে, আমরা অনুরোধ করছি যে ডিস্ট্রিবিউশন যখন হবে তখন শৃঙ্খলার জন্য সেখানে পুলিশ মোতায়েন থাকবে। আর এখানে কোনো রকম অনিয়ম হলে সাথে সাথে আমরা লিখিত নির্দেশনা কিন্তু ইউনিয়নদেরকে দিয়েছি যে সাথে সাথে মোবাইল কোড করে তাদেরকে জেল জরিমানার ব্যবস্থা করবে। ভিজিএফ যে কার্ডধারী যারা 30 কেজি করে চাল এবং 500 করে টাকা পাবে, আমরা এই 2-3 দিনের মধ্যে আমরা মে মাসেরটা সহ এবং এই মাসের 8 কেজি 38 কেজি চাল এবং 500 টাকা আমরা বিতরণ করে দিতে পারবো। সুনামগঞ্জের দেখার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এদিকে এবছর শুষ্ক মৌসুমে পানি এসে পড়ায় ভয়াবহ ভাঙনের শিকার যমুনা পাড়ের মানুষ। নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষের। তবে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের নেই কোনো উদ্যোগ। সিরাজগঞ্জ থেকে অমৃত সেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু। এবার শুষ্ক মৌসুমে সিরাজগঞ্জের যমুনা নদী রুদ্ররূপ ধারণ করেছে। ভাঙছে সদর উপজেলার বাহুকা ও কাজীপুর উপজেলার শুভগাছা গ্রাম। প্রতিদিন বিলীন হচ্ছে গাছপালা, ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ। ইতিমধ্যে নদীতে হারিয়ে গেছে বাহুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীর স্রোত এখন আঘাত হানছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। এটা অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বাঁধের অভ্যন্তরে থাকা বেশ কয়েকটি গ্রাম বলে আশঙ্কা এলাকাবাসীর। তাদের অভিযোগ, গত 2 মাস ধরে ভাঙন শুরু হলেও প্রতিরোধে জরুরি কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। 2 ভাঙ্গা দিয়ে এসে একখান নইলাম ফেক বাড়ি ভেঙে গেল, আবার আর এক জায়গাত নইলাম ফেক বাড়ি ভেঙে গেল। বাড়ি ভেঙে যাবার আসে ঠাই নছি একখানে শিখিনেও ভাঙতেছে। তাহলে আমরা কোন জায়গায় যাম? এই সাইডটা যদি বাদ বাড়া যায় তাহলে তো কোনো উপায় নাই। অবদার বাদ আর সন্নিকটে এক চাপ পলিবাড়ি অবদার বাদ ভেঙে যাবে, আমাদের আর থাকার জায়গা নাই। আজ পর্যন্ত কোনো অবদার ডিপার্টমেন্টে কোনো লোকজন যে এই জায়গায় যে দেখবার নিয়ে আসা তাও আসে না।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন, বিভিন্ন সময়ে প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া হলেও অনেক সময় অর্থের অভাবে কাজ করা সম্ভব হয় না। যমুনা নদীর ক্যারেক্টারিস্টিক চরিত্র এরকম যে সব প্রতি বছর 12 মাসে সেটার ভাঙন প্রতিরোধ থাকে। বিভিন্ন জায়গায় আমরা ভাঙন প্রতিরোধ করি, অনেক সময় আমরা অর্থের অভাবে কাজ করতে পারি না। ভাঙন অব্যাহত থাকলে বাঁধের অভ্যন্তরে থাকা বাহুকা, শুভগাছা, চিলগাছা, শিমলা সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ ভিটেহারা হবে বলে জানান এলাকাবাসী। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দুপুরের সময় আরো থাকছে। ঢাকা কক্সবাজার রুটে আকাশপথে যাত্রী চাপ, টিকিট কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা, ভাড়া কমানোর দাবি পর্যটন ব্যবসায়ীদের। আন্দোলন ও নির্বাচনকে ঘিরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ৭৭টি সাংগঠনিক জেলা সফরের উদ্দেশ্যে বিএনপি ৫১টি টিম গঠন করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২২ এপ্রিল শুরু হয় এই কার্যক্রম আগামী ৭ই মে শেষ হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা সফরের বিষয়ে নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান মির্জা ফখরুল। যে রাজনৈতিক এবং সাংগঠনিক সফরের জন্য ৫১টা দল তৈরি করা হয়েছে এবং সেই দলগুলোর নেতৃত্বে থাকছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। বিভিন্ন জেলাগুলোতে তারা যাবেন এবং সেখানে আমাদের নেতাকর্মীদের সঙ্গে মিলিত হবেন। সেখানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করবেন এবং আন্দোলন, নির্বাচন সব বিষয়েই সেখানে আলোচনা হবে। এবং আমরা আশা করছি যে এই সফরের ফলে আমাদের দলের ঐক্য আরো বৃদ্ধি পাবে এবং আমাদের নেতাকর্মীরা আরো উজ্জীবিত হবেন। আন্দোলনের নামে বিএনপি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা জনগণ বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক ও প্রতিনিধি সভায় একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি জানে এটা যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের এই নির্বাচিত সরকারের অধীনেই হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। এটা তারা জানে যে এটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তারপরেও তারা নানান সময় কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, বিভ্রান্ত করে তারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা খুব পরিষ্কারভাবে বলে দিয়েছি, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সহায়ক সরকার বা এই ধরনের কোন সরকারের যেটা বিধান সংবিধান নাই সেটা নিয়ে কথাবার্তা বলে লাভ নেই। রাজশাহী মহানগরীর কোটবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা হয়েছে বিভিন্ন কয়েকটি বাড়ি। সকাল 10টা থেকে ওই এলাকার তুলতুলি পাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িগুলো ঘেরাও করে রাখা হয়। পুলিশ জানায় এর মধ্যে অন্তত 2 থেকে 3টি বাড়িতে বিস্ফোরক দ্রব্য সহ জঙ্গিরা থাকতে পারে। অভিযানের জন্য পুলিশের সাথে সোয়াত ও কাউন্টার ট্রায়োজম ইউনিট রয়েছে। এদিকে আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসী। তুলতুলি পাড়ার সবকটি প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শোনা গেছে নাকি জঙ্গি আছে এরকম, এর আগে তো এরকম কোনো কিছু হয়নি। এখন মানুষের মধ্যে একটা আতঙ্ক। এই আশেপাশে যদি এরকম জঙ্গির আস্তানা গড়ে তাহলে তো আমরা একটু আতঙ্কে থাকবো। আর গির্জায় গেলেও তো আমরা ওই আতঙ্কে মনে গির্জা করতে হবে। পুরো এলাকাটা ঘিরে রেখেছে পুলিশ, আমাদের বেরোতে দিচ্ছে না। তারপরে আমাদের আতঙ্ক সৃষ্টি হয়েছে, কখন কি হয় না হয়। দর্শক, এই মুহূর্তে রাজশাহীর কোর্টবাড়ি এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, আপনারা শুনেছেন যে রাজশাহী নগরীর কোটবাড়ি এলাকার টুলটুলিপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে কয়েকটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সকাল 10টার পর থেকেই তারা এই বাড়িগুলো ঘিরে রাখে এবং এই টুলটুলিপাড়া এলাকার যতগুলো প্রবেশ পথ আছে সবগুলো প্রবেশ পথে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ সদস্য রয়েছেন, যারা এখানকার সাধারণ মানুষ এবং সংবাদকর্মী যারা আছে তাদেরকেও ভিতরে যেতে দেওয়া হচ্ছে না আসলে। তো আমরা বেশ কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলেছি এই এলাকার, তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে
করছে যে এত পরিমাণ পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা দেখেছেন যে আসলে এখানে কোনো জঙ্গি আছে কিনা বা কি ধরনের বোমা সরঞ্জাম তাদের কাছে আছে, এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে। তো এখন পর্যন্ত আমরা এই অভিযান সম্পর্কে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিকভাবে বক্তব্য পাইনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা প্রতিনিয়তই কথা বলছি। তারা যেটি এখন পর্যন্ত বলেছেন যে বলার মতো এখনো এই অভিযানে তারা কিছু উদ্ধার করতে পারেননি, বোমা বা জঙ্গিদের এমন কাউকে। তারা এখনো অভিযান সমাপ্ত করেনি, অভিযান চলছে। আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি ইউনিটকে এখানে দেখেছি এবং সোয়াতের পাশাপাশি কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরাও এই অভিযানের আশেপাশেই রয়েছেন। যদি প্রয়োজন হয় তাদেরকেও এই অভিযানে অংশগ্রহণ করানো হবে বলে আমাদেরকে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখার আলমের সাথে। তিনি যেটি বলছেন যে এই অভিযান আরো কতক্ষণ চলবে এ ধরনের কোনো সময়সীমা আসলে এখনো বেঁধে দেওয়া যাচ্ছে না। তবে এখন পর্যন্ত তাদের উল্লেখযোগ্য কিছু উদ্ধার করতে পারেননি, যার কারণে সংবাদকর্মীদের এখনো জানানো হয়নি বলে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এখন আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে টুলিবাড়ি এলাকার একটি মোড়, এই মোড়ে মূলত সংবাদকর্মীরা সহ অনেক উৎসুক জনগণ এখানে আছে। তারা আসলে অপেক্ষা করছে যে ভিতরে কি ধরনের অভিযান পরিচালনা হচ্ছে এই বিষয়গুলো জানার জন্য। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই অভিযানের সর্বশেষ। দর্শক, রাজশাহীর কোটবাড়ি এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে বেশ কয়েকটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেই বিষয়ে সবশেষ খবর জানাতে রিপোর্টার সাইফুর রহমান রকি আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এদিকে সিলেটে একটি স্কুলে পাওয়া গেছে বোমার মতো একটি বস্তু। ঘটনাস্থল ঘিরে রেখেছে র্যাব ও পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। সকালে স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের শাহী ঈদগাহ ক্যাম্পাসে ওই বস্তু পাওয়া যায়। স্কুলের অধ্যক্ষ জানান, সকালে স্কুলের ক্লিনার বোমা সদৃশ্য একটি বস্তু দেখে কর্তৃপক্ষকে জানায়। পরে স্কুল কর্তৃপক্ষ র্যাব ও পুলিশকে খবর দিলে র্যাব ৯ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। বস্তুটি বোমা কিনা তা নিশ্চিত করতে কাজ করছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। এদিকে খবর পেয়ে স্কুলে ভিড় করতে থাকেন অভিভাবকরা। এরই মধ্যে শিক্ষার্থীদের স্কুল ভবনটি থেকে বের করে আনা হয়েছে। স্কুলের অধ্যক্ষ জানান, প্রতিদিনই শিক্ষার্থীদের ব্যাগ তল্লাশি করে ভেতরে যেতে দেওয়া হয়। কে বা কারা বস্তুটি স্কুল ভবনে রেখেছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন সহ 20,151 কোটি টাকার 12টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে 9,062 কোটি টাকা। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে 3,300 কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীর পায়রা থেকে গোপালগঞ্জ 400 কেবি সঞ্চালন লাইন ও গোপালগঞ্জের 400 কেবি গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প, কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প ও 12টি জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্প। দেশে ম্যালেরিয়া আক্রান্তের 80% বেশি পার্বত্য অঞ্চলে। লোকবল সংকট এবং ভারত ও মিয়ানমার সীমান্তে সংক্রমণ বেড়ে যাওয়া সহ নানা কারণে এই রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাতিসংঘের এসডিজি গোল অনুযায়ী 2030 সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে দুর্গম অঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছানোর পরামর্শ তাদের। ম্যালেরিয়া দিবসে মুজাহিদ শুভর রিপোর্ট। দেশের মোট জনগোষ্ঠীর 1,70,00,000 মানুষ রয়েছেন ম্যালেরিয়ার ঝুঁকিতে। ম্যালেরিয়া প্রবণ এলাকার মধ্যে 3 পার্বত্য জেলাকে উচ্চ প্রবণ এবং মধ্য ও নিম্ন প্রবণ হিসেবে আরো 10টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে 13 সালের তুলনায় 14 সালে হঠাৎ আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হলেও এরপর থেকে আবারও কমতে শুরু করে। 15 সালে 39,719 ও 16 সালে 27,737 জন আক্রান্ত হয়। চলতি বছর মার্চ পর্যন্ত 1,860 জন আক্রান্ত হলেও মারা গেছে মাত্র 1 জন। 60 বাড়ি বা 80 বাড়িতে আমরা ঘরে ঘরে রোগী খুঁজি এবং ওই বাড়িগুলোর আশেপাশে আমাদের এই মশকের প্রজনন স্থান আছে কিনা এবং অ্যাডাল্ট মশা আছে কিনা এটার একটা এন্টোমোলজিক্যাল সার্ভে হয় এবং ওখানে ফোকাল স্প্রে হয়। তো এই কার্যক্রম তখন যদি আমরা উচ্চ প্রবণ জেলাগুলোতেও শুরু করি ক্রমান্বয়ে
তখন দেখা যাবে ধীরে ধীরে আমরা পুরো দেশ ধাপে ধাপে আমরা নির্মূলের দিকে এগোচ্ছি। 14 সালে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় 2020 সালে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করার কথা থাকলেও সময়সীমা বাড়িয়ে করা হয় 30 সাল। দেশি বিদেশি ফান্ড পর্যাপ্ত থাকায় 30 সালের মধ্যেই নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। ময়মনসিংহ অঞ্চল, সিলেট অঞ্চল এই দুইটি বিভাগের 8টি জেলাকে আমরা 2021 সালের মধ্যে আমরা নির্মূল করতে চাই। এর পরের ধাপে চট্টগ্রাম এবং কক্সবাজার, সবশেষে যেটি আমাদের সবচেয়ে হাই বার্ডেন এলাকা চিটাগাং হিল ট্র্যাক ডিস্ট্রিক্টে আমরা 2030 সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল করতে সক্ষম হব। নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে ম্যালেরিয়া প্রবণ এলাকায় এখন পর্যন্ত কীটনাশকযুক্ত 78 লাখ দীর্ঘমেয়াদী মশারি বিতরণ করা হয়েছে। ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গড়তে সচেতনতা বাড়িয়ে দ্রুত রোগ শনাক্তের পাশাপাশি দুর্গম অঞ্চলে পর্যাপ্ত চিকিৎসা সেবা সরবরাহের পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। কন্টেইনার হ্যান্ডেলিং এর রেকর্ড দিয়ে 130 বছরে পা রাখল চট্টগ্রাম সমুদ্র বন্দর। সক্ষমতা বাড়াতে দরকার আধুনিক যন্ত্রপাতি, মত ব্যবসায়ীদের। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের আরসিবিসির মাকাতি শাখার ম্যানেজার মায়া সান্তোষ দেগুইত, অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমের স্বত্বাধিকারী সহ সন্দেহভাজন ব্যক্তিদের সম্পৃক্ততা পেয়েছে ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব জাস্টিস। রিজার্ভ চুরির বিষয়ে 12 পৃষ্ঠার এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানায় ডিওজে কর্তৃপক্ষ। ডিওজে বলছে, সাইবার হ্যাকিং এর মাধ্যমে 2016 সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8 কোটি 10 লাখ চুরির ঘটনায় মায়া দেগুইত, ফিলরেমের স্বত্বাধিকারী মাইকেল ও সালুদ বাতিস্তা, ফিলরেমের অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তা অ্যান্থনি পেলেজোর সম্পৃক্ততা স্পষ্ট। পাশাপাশি নকল অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার পেছনে মাইকেল ফ্রান্সিস ক্রুজ, জেসি ক্রিস্টোফার ল্যাগ্রাসোস, আলফ্রেড ভার্গারার ও এনরিকো ভাস্কুজের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। এই অপরাধের জন্য অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে শাস্তি ভোগ করছেন তারা। তবে ক্যাসিনো অপারেটর কিম অং এবং ওয়েকার শুর বিরুদ্ধে সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের সিনেটে শুনানি এবং তদন্তের ভিত্তিতে কিম অং এবং ওয়েকার শুর বিরুদ্ধে মামলা করে ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। সড়কপথে দীর্ঘ সময়ের কারণে ঢাকা কক্সবাজার রুটে আকাশপথে যাত্রীর চাপ বেড়েছে কয়েকগুণ। যাত্রীদের অভিযোগ, বেশি দামে টিকিট কিনতে হচ্ছে তাদের। পর্যটন শিল্পের বিকাশে এ রুটের বিমান ভাড়া কমানোর দাবি পর্যটন ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে কক্সবাজার 440 কিলোমিটার দূরত্বের সড়কপথ পাড়ি দিতে যাত্রীদের সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। সাথে যানজটের বাড়তি বিড়ম্বনা তো রয়েছেই। তাই 1 ঘন্টার কম সময়ে এ পথ পাড়ি দিতে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আকাশপথ। ফলে এ রুটে প্রতিদিনই বাড়ছে যাত্রী চাপ। শুক্র ও শনিবার সহ অন্যান্য ছুটির দিনগুলোতে যাত্রীর চাপ বেড়ে যায় কয়েকগুণ। ফলে টিকিট পেতে বাড়তি ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত ভাড়া গুনতে হয় বলে অভিযোগ যাত্রীদের। এছাড়া কক্সবাজার ঢাকা রুটে রাত্রিকালীন বিমান চলাচলের দাবিও জানান পর্যটকরা। বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন এয়ারের যে টিকিটগুলো থাকে সেগুলো পাওয়া যায় না, অথচ অতিরিক্ত টাকা দিলে সেই টিকিট ঠিকই পাওয়া যাচ্ছে। এতে তো যাত্রীদের ভোগান্তি হচ্ছে, তাই না? বাসে উঠে ভোরের দিকে বা সকালে ঢাকায় পৌঁছচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু যারা রাত্রেবেলা প্লেনে মানে ভ্রমণ করতে চায় তাদের জন্য কিন্তু কোনো ফ্যাসিলিটিস নেই। যাত্রী চাপ বেশি থাকায় ছুটির দিনগুলোতে টিকিটের মূল্য একটু বেশি হলেও অন্যান্য দিনগুলোতে মূল্য স্বাভাবিক থাকার কথা জানালেন কাউন্টার ম্যানেজার। শুক্রবার এবং শনিবারে পর্যটকদের প্রচুর আগমন ঘটে কক্সবাজারে ওনাদের ভ্রমণের জন্য। এই দিনে একটু ফেয়ারটা একটু বেশি থাকে। সোমবার, বুধবার বা মঙ্গলবার এই দিনে খুব কম ফেয়ার থাকে। এদিকে হোটেল মালিক সমিতি পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার ঢাকা আকাশপথে বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছেন। এই টিকিটের মূল্যটা যদি 3 থেকে 4 হাজারের মধ্যে রাখা যায় তাহলে এখানে অধিক পর্যটক আসার আগ্রহ প্রকাশ করবে। কক্সবাজার বিমানবন্দর ম্যানেজারের দেওয়া তথ্য মতে কক্সবাজার ঢাকা রুটে প্রতিদিন 12টি ফ্লাইটে চলাচল করছে 800-র অধিক যাত্রী। সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। নানা সমস্যা আর প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকলেও জাহাজ আসার সংখ্যা বাড়ার পাশাপাশি কন্টেইনার হ্যান্ডেলিং এর রেকর্ড গড়ার মধ্য দিয়ে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম 130 বছরে পা রাখল। দীর্ঘ পথ পরিক্রমায় যতটা উন্নয়ন প্রয়োজন ছিল তা হয়নি। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি দরকার। বন্দর কর্মকর্তার দাবি, সুযোগ সুবিধা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পূর্ণ হয় এই বন্দর দিয়ে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ব্যবসায়ী এবং ইতিহাসবিদদের মতে খ্রিস্টপূর্ব 4th শতকে পোতাশ্রয় হিসেবে ব্যবহার করা হতো কর্ণফুলী নদীর তীরবর্তী আজকের চট্টগ্রাম বন্দর। আধুনিক বন্দর হিসেবে এর আত্মপ্রকাশ ঘটে 1887 সালে। একসময় এর নাম ছিল পোর্ট এ গ্র্যান্ড। এই বন্দর যতটা অগ্রসর হওয়ার কথা ছিল, নানা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। নেই কন্টেনার রাখার পর্যাপ্ত জায়গা ও কন্টেনার হ্যান্ডেলিং এর অত্যাধুনিক যন্ত্রপাতি। তারপরও গত বছর প্রায় 23 লাখ কন্টেনার হ্যান্ডেলিং ও 1,500-এর বেশি জাহাজ আসার রেকর্ড করেছে বন্দরটি। অগ্রগতি ধরে রাখতে বন্দর সংশ্লিষ্টরা এর সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন। আমরা গেন্টি ক্রেনের কথা বলতেছি, আমরা এখানে ইকুইপমেন্টের কথা বলতেছি, সক্ষম এবং আধুনিক ইকুইপমেন্টের কথা বলতেছি। এগুলি হলে পরে তাহলে সক্ষমতা বাড়বে। জেটির অভাব এখনো আছে। আধুনিক জেটি নির্মাণ করা হয়েছে 5টা, কিন্তু সেটাতে গ্যান্টি স্থাপন না করাতে ওগুলা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এই অবস্থায় সক্ষমতা বাড়াতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন বন্দরের এই কর্মকর্তা। কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল, সেটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে আমাদের সমস্ত কিছু প্রায় চূড়ান্ত। আমরা $250 মিলিয়ন এখানে ইনভেস্ট করছি। এর পাশাপাশি আমরা প্রায় 2000 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে, সেটি হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। বছরে মাত্র 50,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং এর সক্ষমতা নিয়ে শুরু করা চট্টগ্রাম বন্দর এখন 7 কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং করছে। শিপিং বিষয়ক আন্তর্জাতিক ম্যাগাজিন লয়েড লিস্টের 100টি শীর্ষস্থানীয় বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 76-এ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গোপালগঞ্জের কোটালীপাড়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে নষ্ট হয়ে গেছে কয়েকশো হেক্টর জমির তরমুজ। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সৃষ্ট জলাবদ্ধতায় তরমুজ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ কৃষকদের। এদিকে সরকারি সহায়তা দিতে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। SM আমির হামজার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জ, বুড়ুয়া ও হিজলবাড়ি সহ বেশ কয়েকটি গ্রামের কৃষক গত কয়েক বছর ধরে তরমুজ চাষ করছেন। গত বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণে পানি জমে নষ্ট হয়ে গেছে কয়েকশো একর জমির তরমুজ। লাভের আশায় ব্যাংক থেকে ঋণ নিয়ে তরমুজের আবাদ করেছিলেন অনেক চাষি। হঠাৎ বৃষ্টিতে তরমুজ নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ক্ষেতের তো অনেক ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হয়ে গেছে, তলিয়ে গেছে। সার ওষুধ জল দিয়ে কয়েকদিন রাখছি, এখন তো রাখাই যাচ্ছে না। আমরা তরমুজ করছি, তাই 3-4 বিঘা পর্যন্ত তরমুজের চাষি। এখন ধরে একটা টাকা বেচা কিনে করতে পারি নাই। সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এই যাতে পাইপ ড্রেন করে চাষিদের এই বৃষ্টির হাত থেকে বাঁচানো যায় এবং তারা সমবায় সমিতির লোন নিয়ে চাষগুলি করে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ড্রেনেজ ব্যবস্থার অত্যন্ত নিম্ন। এখানে যদি আমরা ড্রেন করতে পারি, পাশাপাশি কিছু LLP মেশিন, পানি নামানোর জন্য কিছু মেশিন দেওয়া যায়, তাহলে হয়তো বা কৃষকরা ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এটা রিপোর্ট করেছি এবং আমরা তার ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাও প্রস্তুত করছি। তো পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ আসা মাত্রই এটা গ্রহণ করা হবে। চলতি বছর গোপালগঞ্জের কোটালীপাড়ার 25টি গ্রামে প্রায় 1100 হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়। বৃষ্টিতে প্রায় 200 হেক্টর জমির তরমুজ নষ্ট হয়ে গেছে। সময় সংবাদ, গোপালগঞ্জ। বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ ক্ষেত্রে 18 বছরের নিচে বিবাহের বিধান হতাশাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, বিশেষে বিধানের অপব্যবহার হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে, যা বিপর্যয় ডেকে আনতে পারে। রাজধানীর সিরাপ মিলনায়তনে বাল্যবিবাহ বিষয়ক সেমিনার শেষে একথা বলেন মানবাধিকার চেয়ারম্যান। সরকারের উদ্দেশ্য যাই থাকুক না কেন, এটা যদি মিসইউজ হয় তাহলে এটা একটা ডিজাস্টার হয়ে যাবে আর কি, এবং মিসইউজের আশঙ্কা এখানে প্রচুর রয়েছে। আমরা যেটা আইনের মধ্যে আছে এইটাকে আমরা বেস্টভাবে ইউটিলাইজ করে, মানে বেস্টভাবে রুল ফ্রেম করে এটাকে আমরা এর থেকে আমরা বেস্টটা নিয়ে আমরা রুল ফ্রেমটা করার চেষ্টা করব, যাতে আমরা বাল্যবিবাহ নিরোধ করতে পারি। তো আইনকে যদি প্রয়োজন হয়, যদি দেখা যাচ্ছে, তাহলে আইনকে অ্যামেন্ড করতে হবে, এই বিধানকে অ্যামেন্ড করতে হবে। দেশের বাইরের খবর। ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মদানকে বৃথা যেতে দেবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সোমবার ছত্তিশগড়ে সশস্ত্র মাওবাদী বিদ্রোহীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 25 জনে দাঁড়িয়েছে।
মাওবাদী হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে সোমবার উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গার পাড়ে প্রার্থনা সভার আয়োজন করা হয়। মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান শত শত শোকার্ত মানুষ। এদিনের হামলায় আহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছত্তিশগড়ের রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের খোঁজখবর নিতে রাতে হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী রামন সিং। হামলায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। আমাদের পুলিশ সদস্যরা তাদের জীবন উৎসর্গ করে সাধারণ মানুষের নিরাপত্তায় কাজ করছেন। তাদের প্রতি স্থানীয় সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সন্ত্রাসীরা যতই সংঘবদ্ধ হোক না কেন, তারা রেহাই পাবে না। সোমবার স্থানীয় সময় বিকেলের দিকে ছত্তিশগড়ের সুকমা জেলায় কয়েকশো মাওবাদী বিদ্রোহী সংঘবদ্ধ হয়ে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। প্রায় ৩০০ মাওবাদী বিদ্রোহী কালো পোশাক পরে হঠাৎ আমাদেরকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। জীবন রক্ষার কথা না ভেবে আমরাও পাল্টা গুলি চালাই। হামলার ঘটনায় এখনো নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে গণমাধ্যম। এ ঘটনায় বেশ কয়েকজন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে বলে জানালেও নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একে কাপুরুষোচিত হামলা বলে আখ্যা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই হামলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সন্ত্রাস বিরোধী অভিযান আরো জোরদারের কথা জানিয়েছেন। বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অব্যাহত সাফল্যে দিশেহারা হয়ে মাওবাদীরা এই হামলা চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সোমবার লোকসভায় এক বিবৃতিতে রাজনাথ জানান, গত বছর নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় 150 চরমপন্থী নিহত ও 700 জনকে আটক করা হয়। वहां पर आ जाते हैं और রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। पत्थरबाजी करना वह प्रारंभ करना। মানসিক প্রস্তুতি থাকলে ইংল্যান্ডের কন্ডিশন ও প্রতিপক্ষ কঠিন হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দলগুলোকে হারানো সম্ভব। ইংল্যান্ডের প্রস্তুতি ক্যাম্প ও 2 সিরিজ খেলতে যাবার আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়া আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তা আত্মবিশ্বাস যোগাবে বলেও মনে করেন ম্যাশ। আমার কাছে মনে হয় অবশ্যই এটা জেতার জন্য যেতে হবে, কারণ অনেক কিছু ক্যালকুলেশনেরও ব্যাপার আছে এখানে। ওইখানে জিততে পারলেই না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার সুযোগ থাকবে, কারণ ওই টুর্নামেন্টটা খারাপ হলে হবে কি যেটা আরো বেশি প্রেশার মাথায় চলে আসবে। তবে আমি সবকিছুর জন্য বলবো যে আমার কাছে পার্সোনালি মনে হয় মেন্টালি রেডি না হতে পারলে ডিফিকাল্ট হয়। অপোনেন্টগুলোর দিকে যদি তাকাই তাহলে আমার কাছে মনে হয় যে এটা এত সহজ হবে না, বাট ইউ নেভার নো। আমরা ওই কন্ডিশনেও হয়তো এর আগে ইংল্যান্ডকে হারিয়েছি 2 বার, অস্ট্রেলিয়াকে কার্ডিফে একবার হারিয়েছি। সো যদিও ওইগুলা হিস্ট্রি, বাট স্টিল আমার কাছে মনে হয় যে ইটস পসিবল। ডিপেন্ড করছে যে আমরা কিভাবে মেন্টালিটি সেট আপ করি। আইপিএল এর খবর। প্লে অফ নিশ্চিতের রেসে টিকে থাকতে আজ রাতে মাঠে নামছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ। চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে ডেভিড ওয়ার্নারের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাতে 8:30টায়। এখন পর্যন্ত খেলা 7 ম্যাচের 4টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের 3য় স্থানে আছে হায়দ্রাবাদ। দলের মিডল অর্ডার ব্যাটিং সমস্যা এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা। তবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য স্বস্তির খবর, চোটের কারণে গেল ম্যাচ না খেলেও আজ একাদশে ফিরছেন যুবরাজ সিং। দলের বিদেশি রিক্রুটরা ভালো ফর্মে থাকায় এই ম্যাচেও খেলার সম্ভাবনা নেই মুস্তাফিজুর রহমানের। অন্যদিকে খুব একটা ভালো অবস্থানে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গেইল, ডি ভিলিয়ার্সের মতো তারকাদের নিয়েও মাত্র 2টি ম্যাচে জয় পেয়েছে বিরাট কোহলির দল। প্লে অফে খেলা অনেকটা অনিশ্চিত হলেও সমীকরণে টিকে থাকতে এ ম্যাচে জয় তুলে নিতে চাইবে তারা। আন্তর্জাতিক ক্লাব ফুটবলের খবর। ইপিএলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করতে আজ রাতে মাঠে নামবে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজদের প্রতিপক্ষ সাউদাম্পটন। রাত 1:15টায় শুরু হবে ম্যাচটি। এদিকে লা লিগায় ভিসেন্তে ক্যারোলেদারোনে ভিয়ারিয়ালের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে রাত 1:30। কদিন আগেও ইপিএল এর এ মৌসুমের শিরোপা জিতবে কে, চোখ বন্ধ করে এক বাক্যে বলে দেওয়া যেত চেলসির নাম। কিন্তু গেল সপ্তাহে পাল্টে গেছে চিত্রপট। ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের কাছে হারে পয়েন্ট টেবিলের একচেটিয়া রাজত্ব আর নেই ব্লুজদের। আতঙ্ক হয়ে চেলসির ঘাড়ে এখন নিঃশ্বাস ফেলছে টটেনহাম হটস্পার।
32 ম্যাচে 75 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে চেলসি, 71 পয়েন্ট টটেনহামের। দু দলের মাঝে ব্যবধান মাত্র 4 পয়েন্ট। এফএ কাপের সেমিফাইনালে উইলিয়ান জাদুতে ফাইনাল নিশ্চিত করে পুরো দলের আত্মবিশ্বাস ফিরিয়েছেন কন্তে। এবার নতুন চ্যালেঞ্জ তার সামনে। লিগে সাউদাম্পটনের বিপক্ষে জয় নিয়ে টটেনহামের সঙ্গে ব্যবধান বাড়ানোই এখন মূল লক্ষ্য কন্তের। এ ম্যাচে সেরা একাদশে দেখা যেতে পারে দিয়েগো কোস্তা ও ইডেন হ্যাজার্ডকে। সাউদাম্পটনের বিপক্ষে শেষ 3 ম্যাচেই 2 গোলের সঙ্গে একটিতে সহায়তা করার রেকর্ড আছে কস্তার। তাই তার ফেরার খবরে স্বস্তি ব্লুজ সমর্থকদের মনে। তবে ইনজুরির কারণে খেলতে পারবেন না গ্যারি কাহিল, তার পরিবর্তে সুযোগ পাচ্ছেন নাথান। এছাড়া আর কোনো পরিবর্তন হবে না এ ম্যাচে। প্রতিপক্ষ সাউদাম্পটন শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হারলেও খুব একটা খারাপ অবস্থায় নেই। 31 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে দ্য সেন্ট। তাই জয় পেতে বেশ কাঠখড় পোড়াতে হতে পারে চেলসিকে। দু দলের শেষ 5 ম্যাচের পরিসংখ্যানটাও সুখকর নয় কন্তের দলের জন্য। চেলসির 2 জয়ের বিপক্ষে 1 জয় ও 1 ড্র আছে সাউদাম্পটনের। এদিকে আরেক ম্যাচে ভিসেন্তে ক্যালডারনে ভিয়ারিয়ালের সঙ্গে দেখা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের। দু দলের শেষ 5 ম্যাচের মধ্যে 3টিতেই জয় আছে ভিয়ারিয়ালের, 1 ড্র আর 1 জয় সম্বল অ্যাটলেটিকো মাদ্রিদের। বার্সা রিয়ালের আধিপত্যে 33 ম্যাচে 68 পয়েন্ট নিয়ে শিরোপার আশা শেষ রোজি ব্লাঙ্কোসদের। চ্যাম্পিয়ন্স লিগের আশাটা বাঁচিয়ে রাখতে চায় সিমিওনের শিষ্যরা। সমান ম্যাচে 57 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা ভিয়ারিয়ালও চাইবে জয় নিয়ে নিজেদের আরও এগিয়ে নিতে। পারভিন আক্তার, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার সদরঘাটে লঞ্চ থেকে নেমে হয়রানি আর ভোগান্তির শিকার যাত্রীরা খোদ পুলিশই করছে চাঁদাবাজি। ব্যবস্থা নেওয়ার দায় সারা আশ্বাস পরিবহন মালিক সমিতি ও ডিএমপির। রাজধানীর জলাবদ্ধতার জন্য ঢাকা ওয়াসা দায়ী। নাগরিক সেবা না দিয়ে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত সংস্থাটি, অভিযোগ দক্ষিণের মেয়রের। সুনামগঞ্জের হাওরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিগ্রস্তদের তালিকা করে 1.5 লাখ ভিজিএফ কার্ড বিতরণের সিদ্ধান্ত জরুরি বৈঠকে। রাজশাহীর কোটবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু। সিলেটে স্কলার্স হোম স্কুল থেকে বোমার মতো বস্তু উদ্ধার। এবং মানসিক প্রস্তুতির পাশাপাশি ইংল্যান্ডের কন্ডিশন রপ্ত করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দলগুলোকে হারানো সম্ভব। সংবাদ সম্মেলনে মাশরাফি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।